নবম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তো ইতিমধ্যেই তোমাদের অনেক জল্পনা কল্পনার পরে তোমাদের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সিলেবাস দেওয়া বা পরীক্ষার প্যাটার্নটা দেওয়া হয়েছে। তোমরা জানো গত 1-2 বছর যাবৎ এই নতুন কারিকুলাম নিয়ে অনেক অনেক কিছু বয়ে গেছে দেশের উপর দিয়ে। যদিও অর্থাৎ আমাদের একটা সময় নবম শ্রেণীতেই বিজ্ঞান বিভাগ বা মানবিক বিভাগ এবং ব্যবসা শিক্ষা বিভাগ ছিল, অর্থাৎ আমরা যদি শর্ট ভার্সনে বলি সায়েন্স আর্টস কমার্স। কিন্তু গত বছরে যে জিনিসটা হয়েছিল যে শিক্ষাক্রম থেকে আসলে নবম শ্রেণীতে এগুলো বাদ দিয়ে একটা হজবরলের সিস্টেম শুরু করেছিল। যেমন তোমরা নবম শ্রেণীতে একটা বিজ্ঞান বই, সেটা সবার জন্য, সেটা আর্টস কমার্স সায়েন্স যারা ভবিষ্যতে নিবা সবাই বিজ্ঞান বইটা পড়ার ব্যবস্থা করা হয়েছিল। যদিও আসলে এখন আর সেই শিক্ষাক্রমটা নাই। আমার দৃষ্টিতে আসলে এই শিক্ষাক্রমটা বেশ একটা হজবরলও ছিল। কারণ এই যে বিজ্ঞান বইটা যত সহজ দেখা যাচ্ছে আসলে তত সহজ না। সায়েন্স যারা আগে পড়তো তাদের 3টা বইয়ের সমন্বিত রূপ হইল এই বিজ্ঞান বই। তো এই বিজ্ঞান বই তোমাদের 14টা চ্যাপ্টার দেওয়া হয়েছে। তার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, পদার্থ রসায়ন এবং জীববিজ্ঞান। তো পদার্থ রসায়ন জীববিজ্ঞান অর্থাৎ 3টা বই মূলত একটা বইয়ের মধ্যে দিয়ে সব লেভেল স্টুডেন্টকে পড়ানো। আসলে ব্যাপারটা অনেক জটিল ছিল। যাই হোক, সরকার ব্যবস্থা পরিবর্তনের মাধ্যমে নতুন শিক্ষা মানে আগের শিক্ষাক্রম আবার পুনরায় আসছে, অর্থাৎ সৃজনশীল পদ্ধতি। আমার কাছে বেশ ভালো পদ্ধতি সৃজনশীলটাই মনে হয়েছিল, এই পদ্ধতিটা হজবরল মনে হয়েছিল। যাই হোক, এদিকে আমি যাচ্ছি না। অর্থাৎ এবং মাঝখানে তো তোমাদের মধ্যে অনেকে পড়াশোনা প্রায় বাদ দিয়ে দিছিলা, যে পরীক্ষা এবং অর্ধবার্ষিক পরীক্ষার একটা ভয়ানক অভিজ্ঞতা তোমাদের আছে, তোমরা জানো। সবাই সবাই সেই দেখে দেখে লেখা বা না লেখা, না পড়াশোনা। এক্ষেত্রে আমার মনে হয়েছিল যে এই কারিকুলামটা আমাদের স্টুডেন্টদেরকে আরও শিক্ষা বিমুখ করে ফেলছিল। যাই হোক, সরকার পরিবর্তনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার আবার উত্তরণ ঘটছে। আমি ব্যক্তিগতভাবে আসলে যে নতুন কারিকুলামটা হয়েছিল সেটা আমার কাছে তো ভালো লাগে নাই, বা হজবরল টাইপের মনে হয়েছিল। আচ্ছা, যাই হোক, এদিকে আমি আর যাচ্ছি না। আমি তোমাদের এই বিজ্ঞান বইয়ের মান বন্টনটা নিয়ে, যেহেতু তারা সিদ্ধান্ত নিয়েছে, তোমরা কিন্তু আবার ক্লাস 10-এ ওঠার পর সে আগের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যারা তোমরা সায়েন্স পড়বা, আর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আলাদা পড়বা, অর্থাৎ ডিটেলস জানার সুযোগ থাকবে। তাহলে চলো, যারা বিজ্ঞান দশম শ্রেণীতে নবম শ্রেণীতে বিজ্ঞান পরীক্ষাটা দিবা, অর্থাৎ দশম শ্রেণীতে ওঠার জন্য, তাদের জন্য এই কথাটা। এবং মান বন্টনটা আমরা একটু দেখে নিই। এই বার্ষিক পরীক্ষায় তোমাদের 14টা চ্যাপ্টারের মধ্যে মূলত ফিজিক্স, কেমিস্ট্রি অংশ আছে প্রায় 9টা চ্যাপ্টার, বাকিটা জীববিজ্ঞান। তো তোমার এই একটা বিজ্ঞান বইয়ের মধ্যে 3টা বিষয়ের সবগুলা মিলে 100 মার্কের একটা কোয়েকশন আসবে। তো মানবন্টনটা আসলে কি, মানবন্টনটা জানা অত্যন্ত জরুরি। তো তোমাদের হয়তো অভিজ্ঞতা, তোমরা আগে সৃজনশীল পরীক্ষা দিছিলা, সেটার একটা প্যাটার্ন, কিন্তু এই পরীক্ষাটা অন্য আঙ্গিকে। তাইলে কি, প্রথমেই তুমি পাচ্ছ তোমার সময় থাকবে 3 ঘন্টা, পূর্ণমান 100। ক বিভাগে 25 মার্ক থাকবে, অর্থাৎ তুমি বিজ্ঞানের প্রশ্নটা হাতে নেওয়ার পরে তুমি ক বিভাগ দেখতে পাইবা। এই জায়গায় এমসিকিউ থাকবে 15টা, এক কথায় উত্তর দাও 10, 10-এ 10, অর্থাৎ মোট 25 মার্ক থাকবে তোমার ক বিভাগে। এই জায়গায় কোনো অপশন মানে এই 15টা এমসিকিউ দাগানো, আর এই 10 মার্ক তোমাকে এক কথায় উত্তর লিখতে হবে। খ বিভাগে আরো 20 মার্ক আছে, এটা সংক্ষিপ্ত প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন থাকবে, 10টা প্রশ্ন 10 দুগুণে 20। তারপরে এর মানে এই জায়গায় আমরা কোনো অপশন পাচ্ছি না, যে প্রশ্নগুলো আসবে এইগুলাই তোমাকে আনসার করতে হবে, না করলে তুমি মার্ক পাবা না, তোমার মার্ক কম হয়ে যাবে। গ বিভাগ এবং ঘ বিভাগের ক্ষেত্রে তোমার অপশন থাকবে, এই টপিকটা হলো দৃশ্যপটবিহীন, তোমার 15 মার্ক থাকবে। 5টা প্রশ্ন থাকবে, তার মধ্যে তুমি 3টা দিবা, 3-5-এ 15 মার্ক। অর্থাৎ এই জায়গায় অপশন পাইবা 2টা, 5টার মধ্যে যে কোনো 3টা তুমি দিতে পারো। ফর এক্সাম্পল, মনে করো তুমি ফিজিক্স, কেমিস্ট্রি অংশটা ভালো পারো, বায়োলজিটা পারো না, এই ক্ষেত্রে তুমি 5টার মধ্যে 3টা চয়েস করে নিতে পারো। গ বিভাগে 40 মার্ক, এটা দৃশ্যপটযুক্ত, অর্থাৎ আগের সৃজনশীলের মতোই অনেকটা। এই জায়গায় 8টা প্রশ্ন থাকবে, তার মধ্যে তুমি 5টা প্রশ্নের আনসার করবা, 5-8-এ 40। এই যে দৃশ্যপট 1, দৃশ্যপট 2, আমি এগুলো আপনাকে সলভ করে দেবো। এই জায়গায় আমাদের দৃশ্যপট 1
এটার মধ্যে 2টা প্রশ্ন থাকবে, এটার মার্ক 4, এটার মার্ক 4, অর্থাৎ 8। এইভাবে 8টা প্রশ্ন আসবে, এর মধ্যে 5টা আনসার করতে হবে, 5 8 40। আশা করি মানবন্টনটা তোমরা বুঝতে পারছো। এখন আমি বিজ্ঞান বইয়ের অনেকগুলা চ্যাপ্টারের মধ্যে আমি ফিজিক্স এবং কেমিস্ট্রি অংশটা চেষ্টা করব তোমাদের পরীক্ষার আগেই, প্রয়োজনীয় যে সৃজনশীলগুলা বার্ষিক পরীক্ষায় আসবে, শুধু বার্ষিক পরীক্ষা না, তোমরা যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবা তাদের জন্য এটা অত্যন্ত জরুরি। ভবিষ্যতে তো এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ অবশ্যই করবা, তাই নবম এবং দশম শ্রেণীর জন্য এই ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা জানো তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম চ্যাপ্টার বল, চাপ এবং শক্তি, যদি এটা আগের সিলেবাসে 3টা চ্যাপ্টার ছিল, বল, চাপ, শক্তি, কিন্তু তোমাদের এই বিজ্ঞান বইয়ের সবগুলো এক জায়গায় দিয়ে দিছে। তো এই চ্যাপ্টার একটা গুরুত্বপূর্ণ টপিক বা সূত্র ছিল আর্কিমিডিসের সূত্র। এই আর্কিমিডিসের সূত্র 2 ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে, এই দৃশ্যপট 1, দৃশ্যপট 2। তা আমি তোমাদের এদের মধ্যে একটা করে দিচ্ছি, পরবর্তী ক্লাসে আবার এটা সলভ করে দেবো। আশা করি তোমরা এই ক্লাসটা মনোযোগ সহকারে করলে তোমার আর্কিমিডিস সংক্রান্ত বা আর কোনো সমস্যা থাকবে না। তোমরা এই ভিডিওটা দেখার পর বা তোমার বন্ধু বান্ধব বা সহপাঠী যাতে তারা সবাই দেখতে পারে, সেই জন্য অবশ্যই আমার এই নতুন ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবা এবং তোমার বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে রাখবা। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, যদি এটা নতুন, ANJN অঞ্জন RAY রায়। আশা করি এই ক্লাসগুলো তোমাদের সবার কাজে আসবে। তো ইউটিউবে অঞ্জন রায় RAY দিও, মানে সার্চ দিলে এই জায়গায় কিছু ভিডিও পেয়ে যাবা। আমি চেষ্টা করব পরীক্ষার আগে আরও তোমাদের প্রয়োজনীয় প্রশ্নগুলো সলভ করে দেওয়া। তাহলে চলো আমরা আসলে নবম শ্রেণীতে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করবা, অর্থাৎ দশম শ্রেণীতে ওঠার জন্য তোমাদের বিজ্ঞান বইয়ের পদার্থবিজ্ঞান অংশের বল, চাপ ও শক্তি, এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ টপিক হলো আর্কিমিডিসের সূত্র সংবলিত অঙ্কগুলো এবং বস্তুর ঘনত্ব নির্ণয়। আমার বিশ্বাস তোমাদের বার্ষিক পরীক্ষায় অনেকের ক্ষেত্রেই অনেকের প্রশ্ন এই টাইপের প্রশ্ন থাকবে। তো চলো আসলে আমি এই জায়গায় 2টা দৃশ্যপট নির্ভর প্রশ্ন বোর্ডে লিখেছি। তোমাদের আর্কিমিডিস টাইপের ম্যাথ আসলে এই 2 ধরনের নিয়মের মধ্যেই আসার সম্ভাবনা বেশি। তাহলে চলো আমরা আসলে এই প্রশ্নটা সলভ করি। তো দৃশ্যপট 1-এ আমরা যদি এটাকে 1 নাম্বারিং করি, দৃশ্যপট 1 যে প্রশ্নটা আমাদের দেওয়া আছে, এই জায়গায় একটা দৃশ্যপট দেওয়া আছে, চলো আমরা দৃশ্যপটটা একটু পড়ে নিই। 20 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফল ও 10 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বস্তুর বাতাসে ও পানিতে ওজন যথাক্রমে এত। এর মানে কি, একটা বস্তুর তোমাকে কি কি দিছে, ক্ষেত্রফল দিছে, ক্ষেত্রফলকে আমরা এ দ্বারা প্রকাশ করি, এবং উচ্চতা দিছে। ক্ষেত্রফল দিছে 20 সেন্টিমিটার স্কয়ার, ক্ষেত্রফল দিছে উচ্চতা দিছে 10 সেন্টিমিটার। দেখ সমস্যা নাই, আমাকে এই তথ্যটা দেওয়া আছে। আবার এই বস্তুটার বাতাস এবং পানিতে ওজন ওরা দিয়ে দিছে। কি দিছে স্যার? ওজন দিছে। বিষয়টা একটু খেয়াল করবা, ওজন দিছে কোথায় কোথায়? বাতাসে এবং পানিতে। বাতাসে ওজন 9.8, পানিতে ওজন 7.84 নিউটন। একই বস্তুর বাতাসে ওজন 9.8, আবার পানিতে 7.84 নিউটন। সেটা কেন কম হয় সেটা নিশ্চয়ই তোমরা জানো। তোমাদের একটা প্রশ্ন ছিল থিওরিটিক্যাল, পানিতে নিজেদেরকে ওজনহীন মনে হয় কেন? যারা তোমরা সাঁতার জানো তারা পানিতে নামলে দেখবা মনে হবে, বা সুইমিং পুলে নামলে তোমাকে একটু হালকা হালকা মনে হয় তুমি হাঁটতে পারবা। কারণ পানিতে গেলে প্লবতার কারণে, এই ঊর্ধ্বমুখী বলের কারণে তোমাকে ওজনহীন মনে হয়। তাই যে কোনো বস্তুই হোক, মনে করো তোমার ওজন যদি বাতাসে 100 নিউটন হয়, পানিতে 80 নিউটন হবে। কিছু ওজন তুমি পানিতে গেলে হারাবা। তাহলে এই জায়গায় বাতাসে ওজনটা বেশি, পানিতে ওজন কম, কথাটা ঠিকই আছে আসলে। তাইলে এই জায়গায় এখন আমি তো বুঝতেই পারছি, একটা বস্তুর ক্ষেত্রফল দেওয়া আছে, একটা বস্তুর উচ্চতা দেওয়া আছে। ক্ষেত্রফল দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, আর ওই বস্তুটার বাতাসে ওজন এবং পানিতে ওজন, এই আমার ডাটা দেওয়া আছে বা তথ্য দেওয়া আছে। এখন তোমার কাছে যে প্রথম প্রশ্নটা ওরা চাইছে যে বস্তুর উপাদানের ঘনত্ব নির্ণয় করো, এইটার মার্ক 4 মার্কের প্রশ্ন, বস্তুর উপাদানের ঘনত্ব। এখন ঘনত্ব অঙ্ক করতে হলে আমরা যে তার একটা ফর্মুলা আছে সেটা আমরা জানি কিনা, অবশ্যই তোমাদের জানা থাকার কথা। ঘনত্ব ρ=m/v। বস্তুর একক আয়তনের ভরকে, আমি যদি এটাকে বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের কি বলে? ঘনত্ব বলে। আমি আর থিওরিটিক্যাল আলোচনায় যাব না। তো ঘনত্ব বের করতে হলে ঘনত্বকে আমরা র দ্বারা প্রকাশ করি, ρ=m/v। স্যার আমরা তো এই ম্যাথটা করতেই চাই। আমরা যে ম্যাথটা করতে চাই, আমার কি ডাটাগুলা দেওয়া আছে দেখো তো একটু। স্যার আমার কি সরাসরি বর দেওয়া আছে? নাই।
অর্থাৎ আমার এই জায়গায় বরের মানটা দেওয়া নাই। ওরা কি করছে, এই বস্তুটার ওজন দিয়ে দিছে। ওজন কোথায় কোথায় দিছে? বাতাসে দিছে এবং পানিতে দিছে। আচ্ছা স্যার, কোনো বস্তুর প্রকৃত ওজন বলতে আসলে আমরা কোন ওজনটা বুঝি, বাতাসে না পানিতে? আসলে প্রকৃত ওজন বলতে আসলে আমরা বুঝবো কি, বাতাসে ওজন। ওই বাতাসে ওজন থেকে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি, এই এমজি ফর্মুলা থেকে আমি এম এর মানটা বের করতে পারবো না? অবশ্যই পারবো। আমার বাতাসে ওজন কত? 9.8। ডাব্লিউ এর মান 9.8 বসাবো, জি এর মান 9.8 বসাইলে আমি এম এর মানটা পেয়ে যাব। এখন আসে আয়তন। স্যার আয়তন তারা সরাসরি দেয় নাই, কিন্তু এর তো আয়তন মানে কি, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, অর্থাৎ আমি এই দুইটা গুণ দিলে তো আয়তন পেয়ে যাচ্ছি। এর মানে আমার ঘনত্বের অঙ্কটা হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে আমাদের অঙ্কটা করতে হবে। এই টাইপের যে কোনো প্রশ্নে আসুক না কেন, দৃশ্যপট, তুমি আগে দৃশ্যপটটা একটু ভালো করে বুঝতে চেষ্টা করবা, যে তোমার কি কি তথ্য দেওয়া আছে এবং তারা কি চাচ্ছে। চাচ্ছে ঘনত্ব, ঘনত্ব মানে রো ইজ ইকুয়াল টু এম বাই বি। এম আমি কোথায় থেকে আনবো, বি কোথা থেকে আনবো, এটি। তাইলে চলো আমরা আসলে এই ম্যাথটা করে ফেলি। প্রথম প্রশ্ন, তাইলে আমরা কাজ করা লাগতেছে, আমাকে প্রথমে বরটা বের করতে হইতেছে। তা আগে আমি বরটা বের করে ফেলি, যে আমরা জানি কোন ওজন থেকে বের করব, বাতাসে ওজন থেকে। আমরা জানি বাতাসে ওজন, যেহেতু দুইটা ওজন দেওয়া আছে এই জন্য আমি বাতাসটা উল্লেখ করে দিলাম। বাতাসে ওজন ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি, এমজি। যে কোনো বস্তুর ওজন ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি, বা আমি এম এর মানটা বের করতে চাই, এম সমান ডাব্লিউ বাই জি। সাইড চেঞ্জ করলে যেটা হয় এটা তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো। তাইলে এখানে বাতাসে ওজন মানটা বসাবো। বাতাসে ওজন ডাব্লিউ কত স্যার? ডাব্লিউ সমান 9.8 নিউটন। তারপরে অভিকর্ষজ ত্বরণ জি সমান 9.8 এমএস ইনভার্স 2। আচ্ছা, তাইলে আমি এই জায়গায় মান বসাই ফেলি, 9.8 নিউটন, আর এই জায়গায় হইল কি, আর 9.8 এমএস ইনভার্স 2 সমান, কাটাকাটি করলে 1 হবে। এখন বরের একক কি, কেজি। এখন তুমি বলতে পারো স্যার নিউটন এমএস ইনভার্স 2, এটা আলাদা আলোচনা, আমি ছোট প্রশ্নতে বিশ্লেষণ করে দিব। এখন তুমি এইভাবেই লিখে ফেলবা যে বস্তুর বরের একক কেজি, সুতরাং এর বর বা এম সমান এত, বা এম সমান এত। বস্তুর বর আমরা পেয়ে গেছি, বর কত কেজি? 1 কেজি। এখন আসো আয়তন, বস্তুর আয়তন। তো বস্তুর আয়তনটা আমরা, এটা তো আর সূত্র লিখে করতে হবে না, শর্টকাট করে ফেলো। তাহলে এখন আমরা লিখে ফেলি যে আমরা যে জিনিসটা মূলত বের করতে চাই, আমরা মূলত বের করতে চাই ঘনত্ব। তাহলে আমরা জানি ঘনত্ব, রো ইজ ইকুয়াল টু কি, এম বাই বি। এম আমরা বের করে ফেলছি, আর বি মানে আয়তন। আয়তন তো এই জায়গায় লিখে ফেলবো, এখানে তো লেখাই আছে। তা আয়তন বি সমান কি হবে, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। আয়তন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তো এটা দৈর্ঘ্য প্রস্থ, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর উচ্চতা দিলে আয়তন হয়ে যাচ্ছে। তাইলে আমরা আয়তন বি মানে ক্ষেত্রফল আর উচ্চতা, ক্ষেত্রফল কত দেওয়া যা আছে তা লিখে ফেলি, 20 সেন্টিমিটার স্কোয়ার ইন্টু 10 সেন্টিমিটার। তুমি এককটা লিখবা, এককটা অবশ্যই লিখবে এখানে। আচ্ছা, তাইলে আমার মনে হয় এটা যদি আমি করি তাহলে হয়ে যাচ্ছে কি 200 সেন্টিমিটার কিউব। স্যার এখন এই সেন্টিমিটার কিউব আমরা ঘনত্বের একক জানি আসলে কি, কেজি মিটার ইনভার্স কিউবে আমরা আসলে ঘনত্বটাকে প্রকাশ করি। যেমন আমি যদি বলতাম পানির ঘনত্ব, তাই পানির ঘনত্ব কত হইতো স্যার? আমরা জানি পানির ঘনত্ব 1000 কেজি মিটার ইনভার্স কিউব। আমি এই জায়গায় একটু লিখি আর কি, 1000 কেজি মিটার ইনভার্স কিউব। তো অর্থাৎ আমরা ঘনত্বটাকে কেজি মিটার ইনভার্স কিউবে লিখি। যেহেতু আমার আয়তনটা সেন্টিমিটার কিউবে আছে, আমি এটাকে মিটার কিউবে নিয়ে নিব। তো মিটার কিউবে নিলে 200 ইন্টু 10 ইনভার্স 6 মিটার কিউব। আপনারা কি বুঝছেন? অনেকেই হয়তো এই ব্যাপারটা বুঝেন নাই, তাহলে আমি একটু বলে দিই। আসলে এই সেন্টিমিটার কিউবে মিটার কিউবে নিলে 10 ইনভার্স 6 কোথা থেকে আসে। আচ্ছা, তো আমি এই অংশটা মুছে ফেললে তো সমস্যা নাই, এটা তো আমার অঙ্কের অংশ না, আমরা এটা বুঝার জন্য লিখছিলাম। স্যার একটু খেয়াল করেন। আচ্ছা, তাইলে আমরা আয়তন সেন্টিমিটার কিউবে মিটার কিউবে কিভাবে নিলাম এটা নিয়ে একটু একটু ব্যাখ্যা আপনাদের দিয়ে দিই। মনে করেন 200 সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার, এটাকে আপনি মিটারে নেবেন, 100 দিয়ে ভাগ। এই 100 মানে কি 10 স্কোয়ার না? এখন সেন্টিমিটারে মিটারে নিলে 100 দিয়ে ভাগ। এখন এই জায়গায় আছে সেন্টিমিটার কিউব, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্যের সেন্টিমিটার, প্রস্থ সেন্টিমিটার, উচ্চতা। অর্থাৎ এই জায়গায় তিনটা, যেহেতু সেন্টিমিটার কিউব আছে তখন আপনাকে তিনটা 100 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 10 স্কোয়ার 10 স্কোয়ার।
100 দিয়ে ভাগ করলে এটা সেন্টিমিটার কিউব থাকবে না, এটা কি হয়ে যাবে, মিটার কিউব হয়ে যাবে। এই যে নিচে 10 10 স্কয়ার 10 স্কয়ার 10 স্কয়ার মিনস কি দা 10 টু দি পাওয়ার 6, অর্থাৎ উপরে হইল 200 আর নিচে হবে 10 টু দি পাওয়ার 6। এক লাইনে লিখলে কি হবে 200 ইনটু 10 ইনভার্স 6। আশা করি আপনারা বুঝতে পারছেন যে সেন্টিমিটারকে আমরা মিটারে কিভাবে নিব। সিম্পল স্যার, সেন্টিমিটারে মিটার নিলে 100 দিয়ে ভাগ, যেহেতু সেন্টিমিটার কিউব আছে তাহলে তিনটা 100 দিয়ে ভাগ, তিনটা 100 দিয়ে ভাগ মানে নিচে হইলো 10 টু দি পাওয়ার 6, উপরে গেলে কি হয় ইনভার্স 6। এই যে স্যার এখন আমরা মান বসাই দিলে আমাদের ম্যাথ হয়ে যাবে। তো বরের একক বর 1 কেজি, আয়তন হইল 200 ইন্টু 10 ইনভার্স 6 মিটার কিউব সমান, এটাকে ভাগ করলে হবে 5000 কেজি মিটার ইনভার্স কিউব। আমার মানটা জানা ছিল দেখে আমি মুখস্থ বসাই ফেলছি। আপনারা অনেকে যারা ক্যালকুলেটর নতুন বা এইভাবে সাইন্টিফিকে তুলতে পারেন না, তাদের ক্ষেত্রে আমি একটু বলে দিচ্ছি। 1 ভাগ আপনি ব্র্যাকেট দিবেন, কি দিবেন 1 ভাগ ব্র্যাকেট, এই যে নিচে যদি এভাবে পাওয়ার কিছু থাকে ইনভার্সেতে আপনাকে এটা ব্র্যাকেটে লিখতে হবে সাধারণ ক্যালকুলেটরে। তো 200 ইন্টু 10 টু দি পাওয়ার, এই যে পাওয়ার মাইনাস 6 ক্লোজ ব্র্যাকেট ইজ ইকুয়াল টু 5000। দেখেন হয়েছে কিনা, এর মানে বস্তুটির ঘনত্ব 5000 কেজি মিটার ইনভার্স কিউব। অতএব বস্তুটির উপাদানের ঘনত্ব, বস্তুটির উপাদানের ঘনত্ব 5000 কেজি মিটার ইনভার্স কিউব, এই আনসার। আশা করি আমরা এটা বুঝতে পারছি। তাইলে আমাদের প্রথম অঙ্কটা শেষ। বস্তু এখন পরেরটা আমরা আসলে করব। পরেরটা কি, দৃশ্যপটটি আর্কিমিডিসের সূত্রকে মেনে চলে কি না। তো দৃশ্যপটকে আর্কিমিডিসের সূত্র মেনে চলে কিনা। এখন আমার প্রশ্ন হলো আর্কিমিডিসের সূত্র আপনি জানেন কিনা। আর্কিমিডিসের সূত্রটা কি মনে আছে স্যার? আর্কিমিডিসের সূত্র, আমি এই অঙ্কটা মুছে ফেলি। তা আর্কিমিডিসের সূত্রটা হলো কোনো বস্তুকে স্থির তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে বস্তুটি কিছু ওজন হারায় বলে মনে হয়। এই হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। আপনারা কি এটার তাৎপর্য বুঝতে পারছেন? আমি যা বলছি আমি আবার বলি, যদি আসে আর্কিমিডিসের সূত্রটিকে বিবৃত করে সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। কোনো বস্তুকে স্থির তরল বা বায়বীয় পদার্থে, আপনাকে এই বস্তুটাকে স্থির তরল বা বায়বীয় পদার্থে নিমজ্জিত করা লাগবে। কোনো বস্তুকে স্থির তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে বস্তুটি কিছু ওজন হারায় বলে মনে হয়। এই হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের কি সমান। আপনার সংজ্ঞাটা হয়তো ভালোভাবে বুঝতে পারেন না, আমি একটু বুঝাই দিই। আসলে মনে করেন এই একটা বস্তু, এই বস্তুর বাতাসে ওজন মনে করেন 10 নিউটন। কি নিউটন? 10 নিউটন। এখন এই বস্তুটাকে আপনি পানিতে ডুবাবেন। স্যার খেয়াল করেন, আর্কিমিডিসের সূত্রের থিওরিটা বুঝেন আগে। মনে করেন এই পাত্রটা পানি দ্বারা কানায় কানায় পূর্ণ আছে, একেবারে কানায় কানায় পূর্ণ। এখন আপনি ওই 10 নিউটনের বস্তুটাকে পানির মধ্যে দিয়ে দিলেন স্যার। এখন আপনি যে এই যে কানায় কানায় ভর্তি একটা পানির পাত্রের মধ্যে এই বস্তুটা এনে ডুবাইলেন, কিছু পানি কি উপচে পড়বে না স্যার? অবশ্যই উপচে পড়বে। মনে করেন এই উপচে পড়া পানিটা হলো এই জায়গায় আমি নিলাম। এখন এই বস্তুর ওজন এই জায়গায় হয়েছে 10 নিউটন, কিন্তু পানিতে ওজন কি কম হবে না বেশি হবে? পানিতে অবশ্যই ওজনটা কম হবে। আমরা জানি না বাতাসে ওজন বেশি হয়, পানিতে ওজন কি হয়? কম হয়। এজন্যই যারা আমরা সাঁতার জানি তারা পানিতে বা সুইমিং পুলে নামলে নিজেকে ওজনহীন মনে হয় প্লবতার কারণে। তাইলে পানিতে ওজন হয়েছে 8 নিউটন, বাতাসে ওজন হয়েছে কত? 10 নিউটন। ওই দেখেন আমার বাতাসে ওজন বেশি ছিল, পানিতে কম ছিল। এখন আমি বলতে পারি না অতএব পানিতে হারানো ওজন কত হইব স্যার? 10 - 8 = 2 নিউটন। এই আর্কিমিডিস এই কথাটাই বলছে যে পানির মধ্যে যে ওজন হারাবে, এখন তুমি যদি এই যে পানি আছে এই পানির ওজন নিলে ওইটার ওজন কি হবে? 2 নিউটন। ওইটাই উনি বলছে যে বস্তুর হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের কি সমান। অর্থাৎ হারানো ওজন আর এই যে পানিটা উপচে পড়ছে এইটাই আসলে অপসারিত তরল, তার ওজন কি হবে? সমান। এই দুইটা সমান হইলে আপনার ম্যাথ হয়ে গেছে। আশা করি আমরা বুঝতে পারছি। চলেন এখন আমরা আসলে অঙ্কটা করে ফেলি। এর মানে আমাকে কি কি বের করতে হবে?
পানিতে হারানো ওজন, সিম্পল বিষয়। বাতাসে ওজন দেওয়া আছে, পানিতে ওজন দেওয়া আছে, হারানো ওজন বিয়োগ করে বের করে ফেলবো, আমার অঙ্কের একটা অংশ শেষ, মুখে মুখেই শেষ। এখন বাকিটা যে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন, আমরা এটা কিভাবে বের করবো সেটা একটু দেখি। আমরা এই এক্সাম্পলটা ভালো করে দেখলে আসলে অঙ্কটা করতে পারবো। আমি একটু সুন্দর করে লিখে দিচ্ছি। তো দেখেন, প্রথমে লিখবো আমরা বস্তুটির বাতাসে ওজন সমান কত স্যার? বস্তুটির বাতাসে ওজন 9.8 নিউটন। বস্তুটির পানিতে ওজন, আপনারা এইভাবে বানান করে লিখবেন, আমি শর্টকাট লিখে ফেলতেছি। পানিতে ওজন সমান কত? 7.84 নিউটন। অতএব বস্তুটির পানিতে হারানো ওজন, অতএব বস্তুটির পানিতে হারানো ওজন কত হবে স্যার? 9.8 মাইনাস 7.84 নিউটন সমান কত হবে? আমরা যদি একটু বিয়োগ করি, এটা আমার জানা আছে 1.96 নিউটন হবে। আপনি ক্যালকুলেটর দিয়ে দেখতে পারেন 1.96 নিউটন। এর মানে বস্তুর হারানো ওজন হচ্ছে 1.96 নিউটন। এখন আমি কি করব? বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন যদি 1.96 হয় তাইলে আসলে আমার অঙ্কটা হয়ে যাবে। তখন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন, স্যার খেয়াল করেন, আপনার কি এই জায়গায় কোথাও বলা আছে বস্তু কি পরিমাণ তরল অপসারণ করছে? না, বলা নাই। তাইলে বস্তু আসলে কি পরিমাণ তরল অপসারণ করে? বস্তু তার আয়তনের সমান তরল অপসারণ করে। তাইলে আপনি বলবেন যে ক হতে পাই, আমি প্রথমে এটা করছিলাম, ক হতে পাই বস্তুটির আয়তন সমান 200 × 10⁻⁶ মিটার কিউব। সবাই একমত? এটা আমরা পাইছি না আগে? এখন আমরা বলবো যে কোনো বস্তুর আয়তন এবং অপসারিত তরলের আয়তন কি সমান। এই লাইনটা আমরা একটু লিখে নেব। আমরা জানি কোনো বস্তু তার আয়তনের সমান তরল অপসারণ করে, কোনো বস্তু তার আয়তনের সমান তরল অপসারণ করতে পারে, যেহেতু এটা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় আছে। কোনো বস্তু তার আয়তনের সমান তরল অপসারণ করে বা করতে পারে, করে দিয়ে দিলাম, সমস্যা নেই, করে। তখন আমি কি লিখতে পারি? অতএব বস্তু কর্তৃক, দেখেন আমার কিন্তু সরাসরি বলে নাই কি পরিমাণ পানি অপসারণ করছে, কিন্তু আমি বের করতে পারছি বস্তুর আয়তন থেকে। অতএব বস্তু কর্তৃক অপসারিত তরল তো আমরা জানি এটা আছে পানি, তেলে লিখলে পানির আয়তন সমান 2 × 10⁻⁶ মিটার কিউব পেয়ে গেছি। মানে বস্তুর আয়তনটাই আসলে আমরা বস্তু কর্তৃক অপসারিত পানির আয়তনে কনভার্ট করছি, কিন্তু আর্কিমিডিসে বলছে যে বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন বের করা লাগবে। তাহলে কি? অতএব বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন সমান কি? W = কি? W = mg। এখন এই m এর মানটা কি স্যার? m সমান ρ/b হয়, এটা আপনারা জানেন কিনা দেখেন তো। এই যে m সমান যে ρ/b হয়, কেমনে হয়? আমরা একটা সূত্র জানি না, আমি এই জায়গায় উপরে লিখি। আমরা জানি ρ = কি? m/b, বা m সমান ρ/b হইছে স্যার। তো এই জায়গায় আমি এটা লিখবো। রো এর মান, র বলতে এটা তো কিসের ঘনত্ব? তরল পদার্থের মধ্যে ডুবাইছি। তা আমি চাইলে এটা ρw দিতে পারতাম, যেহেতু পানি। তাহলে এটার মানে 1000 আমাদের মুখস্থ। আয়তন তো 200 × 10⁻⁶, আর জি 9.8, এটা আমাদের জানা। ক্যালকুলেশন করলে এটা 1.96 নিউটন আসবে, আপনারা ক্যালকুলেটরে দেখতে পারেন। বুঝছি স্যার। এখন আপনি কি করবেন? এই জায়গায় যে আমি ডাটাটা এখানে দিয়ে এটা ডান পাশে একটু লিখে রাখবেন, যে এখানে আমার কোন কোন তথ্য লাগছে। এখানে আমি শর্টকাট ρw সমান 1000, আপনি লিখবেন পানির ঘনত্ব, বাংলাটা লিখেন, আমি শর্টকাট লিখছি কেজি মিটার ইনভার্স কিউব। আর কি লাগবে? অভিকর্ষ ত্বরণ জি সমান 9.8 ms/2। আপনি এবার বাংলাটা লিখেন যে অভিকর্ষ ত্বরণ দিয়ে জি দিয়ে এটা লিখবেন, শেষ। এখন আসলে কি হয়েছে স্যার? যে বস্তুর হারানো ওজন, আমাদের আর্কিমিডিসের সূত্র মিলে গেছে। বস্তুর হারানো ওজন এবং বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন কি
সমান। সুতরাং তথ্যটি আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে। এখন আপনার একবারে আনসারটা ফাইনালি কিভাবে লিখবেন যখন বলবেন, যেহেতু এটা নিচে লিখবেন, আমি আমার জায়গা কম বিদায় আমি উপরে লিখে, যেহেতু বস্তুটির হারানো ওজন সমান, আমি এটাকে একটু ব্রেকেট দিই, এটা হ্যাঁ শেষের অংশ আর কি, হারানো ওজন সমান বস্তু কর্তৃক অপসারিত তরলে বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন বস্তু কর্তৃক, সেহেতু সেহেতু সুন্দর হবে আর কি ল্যাঙ্গুয়েজটা, সেহেতু দৃশ্যপটটি আর্কিমিডিসের সূত্র মেনে চলে, সেহেতু দৃশ্যপটটি আর্কিমিডিসের সূত্র মেনে চলে, আর্কিমিডিসের সূত্র মেনে চলে। শেষ স্যার, আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এই গেলে এক ধরনের, আরেকটা এক ধরনের আছে, এটার সাথে একটু পার্থক্য আছে আর্কিমিডিস। এই দুইটা নিয়ম করলে আপনার আর্কিমিডিস টাইপের যে কোনো প্রশ্ন উত্তর আপনি করতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী টপিকে বা পরবর্তী ক্লাসে। এখন আমি আপনাদের পদার্থ এবং রসায়ন বিজ্ঞান অংশের সব চ্যাপ্টারের সব নিয়মেরই সলিউশন এভাবে দেওয়ার চেষ্টা করব। তা আমার একটা ইউটিউব চ্যানেল আছে অঞ্জন রায়, আপনারা সার্চ দিলে ANJAN অঞ্জন রায়, এই অঞ্জন রায় ইউটিউব চ্যানেলে সার্চ দিলে পেয়ে যাবেন, এবং আমার বিশ্বাস আপনাদের বার্ষিক পরীক্ষায় যথেষ্ট কাজে আসবে। তো আপনারা যারা আপনাদের বন্ধুবান্ধব এবং ক্লাসমেট যারা আছে সবাই যাতে সেটা পেয়ে যায়, সবাই যাতে উপকৃত হয়, সবাইকে এটা শেয়ার করতে বলবেন এবং মেনশন দিয়ে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী টপিকে, পরবর্তী ক্লাসে। আপনার পদার্থ এবং রসায়ন বিজ্ঞানের সম্পূর্ণ সলিউশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।